ভোটের মুখে বেতন বাড়ল সরকারি কর্মীদের। ফের ডিএ বাড়ালো সরকার। 2% হারে ডিএ বাড়ানোর ঘোষণা নিছক অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং এর রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গভীর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কারণ দীর্ঘদিনের অপেক্ষা, কর্মচারীদের অসন্তোষ, প্রতিবাদের হুঁশিয়ারি, সবকিছুর মধ্যেই অবশেষে এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন দেশের বিভিন্ন প্রান্তে ভোটের আবহ তৈরি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ডিএ বৃদ্ধি কি শুধুই অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভোটের অঙ্ক? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি কোনো নতুন বিষয় নয়। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বছরে দুবার, একবার জানুয়ারি এবং একবার জুলাই, এই দুবার ভাতা সংশোধন করা হয় বা ডিএ সংশোধন করা হয়। কিন্তু এবার যা ঘটলো তা নিয়মের বাইরে গিয়ে তৈরি করলো আলাদা গুরুত্ব। কারণ এই ঘোষণায় দেরি হয়েছে, আর সেই দেরি তৈরি করেছিল অসন্তোষের পরিবেশ। অবশেষে কেন্দ্রীয় সরকার 2% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করল। নতুন হারে ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি থেকে। অর্থাৎ শুধু ভবিষ্যতের জন্য নয়, বিগত কয়েক মাসের বকেয়াও কর্মীরা পেতে পারেন। এপ্রিল মাস চলছে, মে মাসের শুরুতে যদি এই বকেয়া দিয়ে দেওয়া হয়, তাহলে জানুয়ারি থেকে 5 মাসের যে ডিএ, সেই ডিএটা একসঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে। এই ঘোষণার ফলে ডিএর হার বেড়ে দাঁড়ালো 60%, যা আগে ছিল 58%। এই 2% বৃদ্ধির প্রভাব কতটা? সংখ্যার হিসেবে ছোট মনে হলেও বাস্তবে এটি লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলবে। প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন। যাদের বেসিক বেতন 30,000 টাকা, তাদের ক্ষেত্রে মাসে প্রায় 600 টাকা করে বাড়তি আয় হবে। বার্ষিক হিসেবে সেটি আরও বড় অঙ্কে পৌঁছবে। কিন্তু এই ঘোষণার গুরুত্ব শুধুই আর্থিক নয়। গত কয়েক সপ্তাহ ধরে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা এই সিদ্ধান্তের মাধ্যমে কিছুটা প্রশমিত হলো বলেই মনে করা হচ্ছে। কারণ এবার ডিএ ঘোষণায় যথেষ্ট দেরি হয়েছে। 7ম বেতন কমিশন চালু হওয়ার পর থেকে সাধারণত এই ধরনের বিলম্ব দেখা যায়নি। প্রথমে আশা করা হয়েছিল দোলের আগেই ঘোষণা হবে, কিন্তু দোল পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত সামনে আসেনি। এতে ক্ষোভ বাড়তে থাকে কর্মচারীদের মধ্যে। এমনকি কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স মন্ত্রিসভার সচিবকে চিঠি দিয়ে তাদের অসন্তোষের কথা জানায়। সেই চিঠিতে উল্লেখ করা হয়, 16 এপ্রিল থেকে মধ্যাহ্নভোজের সময় বিভিন্ন দপ্তরে ধর্নায় বসার পরিকল্পনাও করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উপর চাপ বাড়ছিল। একদিকে কর্মচারীদের অসন্তোষ, অন্যদিকে আসন্ন ভোট। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অবশেষে সেই সিদ্ধান্ত এলো, কিন্তু সময়টা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার সময় নির্বাচনকে মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সংখ্যা কম নয়, তাদের পরিবার, সামাজিক প্রভাব সব মিলিয়ে একটি বড় ভোট ব্যাংক তৈরি হয়। ফলে তাদের সন্তুষ্ট রাখা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অবশ্য সরকারের তরফে এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অর্থনৈতিক ও নীতিগত বিষয় হিসেবেই তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে কর্মচারীদের আর্থিক স্বস্তি দেওয়ার জন্যই এই ডিএ বৃদ্ধি করা হয়েছে। বাস্তবেও ডিএ বা মহার্ঘ ভাতা মূলত সেই উদ্দেশ্যেই দেওয়া হয়, যাতে মূল্যবৃদ্ধির বাজারেও কর্মীরা তাদের ক্রয় ক্ষমতা বজায় রাখতে পারেন। এবারের বৃদ্ধি সেই ধারাবাহিকতারই অংশ। গত অক্টোবর মাসে ডিএ বেড়ে 55% থেকে 58% হয়েছিল। এবার তা আরও 2% বেড়ে 60% পৌঁছলো। অর্থাৎ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এই ডিএ। তবে শুধুমাত্র ডিএ বৃদ্ধি নয়, শনিবারের মন্ত্রিসভার বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল সভেরিন মেরিটাইম ফান্ডের অনুমোদন। এই তহবিলে বরাদ্দ রাখা হয়েছে 13,000 কোটি টাকা। এর মাধ্যমে ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ভারতমুখী জাহাজগুলির জন্য বিমার ব্যবস্থা করা যাবে। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য অতিরিক্ত 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সব মিলিয়ে একটি বৈঠক, কয়েকটি সিদ্ধান্ত, আর তার প্রভাব ছড়িয়ে পড়ল দেশের নানা স্তরে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই ডিএ বৃদ্ধি কি শুধুই অর্থনৈতিক স্বস্তি দেবে, নাকি তার প্রভাব পড়বে
রাজনীতির ময়দানে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে ভোট রয়েছে আর কয়েকদিনের মধ্যেই। তো সেই ভোটে কি এই ডিএ বৃদ্ধির একটা প্রভাব পড়তে চলেছে? অনেক বিশ্লেষকই কিন্তু সেরকমটাই মনে করছেন, কারণ ভোটের আগে এই ধরনের ঘোষণা নতুন নয়। অতীতেও দেখা গেছে বিভিন্ন সরকার নির্বাচনের আগে কর্মচারীদের জন্য সুবিধা ঘোষণা করেছে। এর মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করা হয়। এবারও তার ব্যতিক্রম কি হলো? নিশ্চয়ই না, অনেকেই বলবেন। একটি বিষয় পরিষ্কার, কর্মচারীদের ক্ষোভ প্রশমনে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে, কিন্তু তা কতটা ভোটে প্রতিফলিত হবে তা নির্ভর করবে আরও অনেক বিষয়ের উপর, যেমন সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান এবং স্থানীয় ইস্যুগুলি। তবে এটাও সত্যি, ডিএ বৃদ্ধি একটি দৃশ্যমান সুবিধা। কর্মচারীরা সরাসরি এর প্রভাব অনুভব করেন, ফলে এই সিদ্ধান্ত তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার যে ঘোষণা, সেই ঘোষণা ভোটে প্রভাব ফেলতে পারে, তাহলে সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান করার যে ঘোষণা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই ঘোষণাতেও কিন্তু ভোটে একটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে আমাদের রাজ্যের যত পরিমাণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন এবং পেনশন হোল্ডার রয়েছেন, তাদের এবং তাদের পরিবারের লোকজনের মধ্যে তো এর একটা প্রভাব নিশ্চিতভাবে পড়ে বলেই মনে করা হয় বা একটা ধারণা করা হয়। অন্যদিকে বিরোধীরা ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল বলে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, দেরি করে ঘোষণা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে ভোটের আগে এর প্রভাব সর্বাধিক হয়। এই তর্ক বিতর্ক চলতেই থাকবে, কিন্তু সাধারণ কর্মচারীর কাছে বিষয়টা অনেকটাই সহজ। মাসের শেষে হাতে কত টাকা বাড়লো সেটাই মুখ্য। এই প্রেক্ষাপটে ডিএ বৃদ্ধি নিঃসন্দেহে স্বস্তির খবর, বিশেষ করে যখন মূল্যবৃদ্ধির চাপ ক্রমাগত বাড়ছে, তখন এই অতিরিক্ত অর্থ অনেকের জন্যই সহায়ক হবে। তবে শেষ পর্যন্ত সব প্রশ্ন গিয়ে থাকে একটি জায়গায়, এই সিদ্ধান্তের রাজনৈতিক ফলাফল কি হবে। ভোট বাক্স কি সত্যি এই ঘোষণার প্রতিফলন দেখাতে পারবে? মানে ভোট বাক্সে এর প্রতিফলন দেখা যাবে? উত্তরটা যদিও এখনও অজানা, কিন্তু এতটুকু নিশ্চিত, এই ডিএ বৃদ্ধি শুধুই একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, সরকারি সিদ্ধান্ত নয়, এটি এখন একটি বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। দেখুন, এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন বা 8th পে কমিশনের চালু হওয়ার যে বিষয়টি, সেইটা নিয়েও কিন্তু একটা চর্চা তুঙ্গে রয়েছে। আপনারা আজ তাক বাংলাতেই আপনারা দেখেছেন যে এই অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের মাইনে ন্যূনতম 18,000 টাকা থেকে বাড়িয়ে 69,000 টাকা মিনিমাম করার একটা প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো ভোটে কি প্রভাব ফেলবে? আপনারা কি মনে করেন? বিশেষ করে যারা কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন হোল্ডাররা রয়েছেন, তাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো। জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।